হ্যালো এভরিওয়ান, হ্যালো ডিয়ার স্টুডেন্টস। আজকে শুরু করতে চলেছি আর একটা ভাইটাল টপিক দ্রবণের চ্যাপ্টার থেকে। তো সবার আগে সবাইকে ওয়েলকাম টু আওয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাংলা। আমরা শুরু করেছিলাম দ্রবণ চ্যাপ্টারটি, এবং আজকে আমরা যে টপিকটা করবো না, সেটা এতটাই ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে, কেননা আজকে আমরা করবো দ্রবণের মাত্রা বা দ্রবণের শক্তি সম্পর্কে। এবং এই সম্পর্কিত যে তথ্যগুলো আজকে আমরা পড়বো, সেই জিনিসগুলো শুধুমাত্র যে দ্রবণ চ্যাপ্টারেই কার্যকরী খুব একটা এমন কিন্তু নয়। তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি যে কোনো জায়গায় যাবে, যে কোনো চ্যাপ্টারে যাবে, তুমি দেখবে যে আজকের যে টার্ম গুলো, যে জিনিসগুলো আমরা পড়বো, সেগুলো সব জায়গায় একটা অবাধ আচরণ রয়েছে। তো আজকে আমাদের যে টপিক, ঠিক আছে, সেই টপিকটার নাম কি? আজকে আমরা পড়বো দ্রবণের মাত্রা বা শক্তি সম্পর্কে। বুঝতে পেরেছো? দ্রবণের মাত্রা বা শক্তি সম্বন্ধে আজকে আমরা কিন্তু পড়বো। এটা একটা খুব ভাইটাল টপিক, খুবই ভাইটাল টপিক। তো প্রথম কথা হচ্ছে যে দ্রবণের মাত্রা বা শক্তি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? দ্রবণের মাত্রা বা শক্তি বলতে অ্যাকচুয়ালি বোঝায় দ্রবণের গাঢ়ত্ব। দ্রবণের গাঢ়ত্ব, এই গাঢ়ত্ব জিনিসটা কি না, এই গাঢ়ত্ব জিনিসটা বলতে আমরা বুঝি যে দ্রবণের মধ্যে আমরা যখন একটা দ্রবণ বানাবো, অ্যাকচুয়ালি দ্রবণ জিনিসটা কি না, দ্রবণ মানে হচ্ছে দ্রাবক প্লাস দ্রাবক। এই জিনিসটা কি আমরা অলরেডি পড়েছি। তো এবার দ্রবণের মাত্রা বলতে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রাবের পরিমাণ কতটা রয়েছে, অর্থাৎ কোনো একটা দ্রবণে দ্রাবক এবং দ্রাবক বা দ্রাবক এবং দ্রাবক, তাদের যে আনুপাতিক হার, তাদের যে অনুপাত, সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি দ্রবণের গাঢ়ত্ব। তাহলে আমরা কি বলবো? দ্রবণের গাঢ়ত্ব অ্যাকচুয়ালি কি, যে কোনো দ্রবণে কতটা বা কি পরিমাণ দ্রাবক দ্রবীভূত আছে, সেই পরিমাণ যেটা রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো দ্রবণের গাঢ়ত্ব। তাহলে কোনো একটা দ্রবণে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, তাহলে কোন দ্রবণে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, এই কথাটা লিখে দিচ্ছি, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কতটা বা কি পরিমাণ দ্রাবক দ্রবীভূত রয়েছে, সেই সংক্রান্ত যে আলোচনা, সেটাকেই আমরা বলবো অ্যাকচুয়ালি দ্রবণের মাত্রা বা শক্তি। এবারে বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। আমরা যখন দ্রবণের মাত্রা বা শক্তি সম্বন্ধে পড়বো, তার বিভিন্ন পদ্ধতি রয়েছে। এক নাম্বার পদ্ধতি যেটা, সেটাকে বলে শতকরা পদ্ধতি। শতকরা, ঠিক আছে, এক নাম্বার যেটা আমরা বলবো সেটাকে আমরা কি বলবো না, শতকরা মাত্রা। তারপরে একটা রয়েছে মোলারিটি। মোলারিটি, একটাকে বলবো মোলালিটি, একটাকে বলবো নরমালিটি, একটাকে বলবো ফর্মালিটি, একটাকে আবার বলবো আমরা পিপিএম। ঠিক আছে, মোটামুটি আমরা এই কয়েকটা জিনিস, 1 2 3 4 5 6, ইয়েস, ছয় ধরনের আমরা কি দ্রবণের মাত্রা বা শক্তি প্রকাশের পদ্ধতি রয়েছে। এই 6 রকম পদ্ধতি সম্বন্ধে আমরা মোটামুটি ভাবে জানবো। যদি এই 6 রকম পদ্ধতি সম্বন্ধে আমরা জানতে পারি, তাহলে আমরা মোটামুটি দ্রবণের মাত্রা সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবো। ঠিক আছে, এবার এই যে 6 রকম পদ্ধতি রয়েছে, এই 6 রকম পদ্ধতির সুবিধা আছে, অসুবিধা আছে, সেই সুবিধা অসুবিধা আমাদের জানতে হবে। আবার এই 6 রকম পদ্ধতির মধ্যে কোনটা কখন ব্যবহার হয়, তার উপর বেস করে
কিছু প্রশ্ন উত্তর রয়েছে। আবার এই 6 রকম পদ্ধতিতে কোনটা আছে উষ্ণতার সাথে পরিবর্তন হয়, কোনটা আছে কি না ডেন্সিটি বা গাঢ়ত্বের সঙ্গে পরিবর্তন হয়। তো এই যে পরিবর্তনগুলো, কোনটা উষ্ণতার সঙ্গে নির্ভরশীল, কোনটা উষ্ণতা নিরপেক্ষ, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবং আমরা সব ডিটেলসে জানবো। ঠিক আছে, তো সবার আগে আমরা যেটা শুরু করব, কি শুরু করব, সবার আগে আমরা শতকরা মাত্রা থেকে শুরু করব। শতকরা মাত্রা, এই শতকরা মাত্রাটা অ্যাকচুয়ালি কি না, শতকরাকে আমরা ইংলিশে কি বলি, শতকরাকে আমরা ইংলিশে বলি পারসেন্টেজ, তাই কি না, আমরা বলি না পার্সেন্টেজ, এই আমাকে কোন একটা জিনিস পার্সেন্টেজ, কত পার্সেন্ট দিবি, ব্যবসা করছি 40% আমার, 50% তোর, পার্সেন্ট, পার্সেন্টেজ। তা পার্সেন্ট, এই যে কথা বলি 50%, তা পার কথাটা মানে কি, পার কথার অর্থ হচ্ছে প্রতি, এবং সেন্ট, সেন্ট কথাটা কোথা থেকে এসছে না, সেন্ট কথাটা এসছে অ্যাকচুয়ালি সেঞ্চুরি, সেঞ্চুরি মানে 100, তাহলে প্রতি 100, 100 প্রতি 100, প্রতি 100-র মধ্যে কতটুকু সেটাকে বলবে তার শতকরা মাত্রা। তাহলে কি কোন একটা দ্রবণের 100 ভাগের মধ্যে কত ভাগ দ্রাবণ রয়েছে সেটাকেই বলবো তার শতকরা মাত্রা। তাহলে প্রতি 100-র মধ্যে কত ভাগ সেটাকে বলবো শতকরা মাত্রা। তাহলে 100 ভাগ দ্রবণে 1 ভাগ যদি দ্রাব থাকে তখন সেটাকে আমরা বলবো কি 1 ভাগ দ্রাব দ্রবীভূত আছে, 1 ভাগ দ্রাব দ্রবীভূত আছে, তখন এটাকে আমরা কি বলবো, তখন এটাকে আমরা বলবো শতকরা। তাহলে 100 ভাগ দ্রবণে 1 ভাগ দ্রাব দ্রবীভূত আছে, তাহলে 100 ভাগ দ্রবণে যদি 2 ভাগ দ্রাব দ্রবীভূত থাকে তখন সেটাকে কি বলবো না, তখন সেটাকে বলবো 2 শতকরা মাত্রা। এই শতকরা মাত্রাটাকে আমরা 3 ভাগে আমরা পদ্ধতিতে কি করতে পারি, প্রকাশ করতে পারি নাকি না। একটা হচ্ছে ওজন, ওজন শতকরা মাত্রা কি, ওজন, 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 ওজনকে আমরা কি বলতে পারি, W/W, ওজন, ওজন শতকরা মাত্রা, ওজন, ওজন ভিত্তিতে, হ্যাঁ, ওজন, ওজন ভিত্তিতে শতকরা মাত্রা, ওজন, ওজন ভিত্তিতে শতকরা মাত্রা। আবার অনেক সময় আমরা এটাকে কি করি না, ওজন আয়তন ভিত্তিতে শতকরা মাত্রা, ওজন আয়তন ভিত্তিতে শতকরা মাত্রা। ওজন আয়তনকে আমরা কি করি, W/ভলিউম। আবার অনেক সময় করা হয় আয়তন, 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 আয়তন এর ভিত্তিতে শতকরা মাত্রা। তাহলে আয়তন, আয়তন যখন বলবো তখন আমরা বলবো V/V। ঠিক আছে, তাহলে কি বললাম যে শতকরা মাত্রা আমরা 3টে পদ্ধতিতে, আলাদা আলাদা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে ওজন, ওজন W/W, একটা হচ্ছে ওজন আয়তন, একটা হচ্ছে আয়তন আয়তন। এবারে কোন জিনিসটা কি বোঝায় না, দেখো আমরা প্রথমেই বলেছি যে দ্রবণের যে মাত্রা সেটা প্রকাশ করার জন্য আমরা যে শতকরা মাত্রা প্রকাশ করি সেটা কি প্রতি 100-তে কতটা দ্রাবণ রয়েছে। তার মানে যখন আমরা ওজন বলবো তখন বলবো এই যে ওজন, সে কি না 100 ভাগ দ্রবণের যদি ওজন হয় তাহলে 100 ভাগ দ্রবণের ওজনের মধ্যে দ্রাব কতটা রয়েছে সেটাকে আমরা বলবো না ওজন, ওজন ভিত্তিতে শতকরা মাত্রা। সাপোজ আমি যদি তোমাকে বলি যে 10% KMnO4 দ্রবণ, তার মানে কি বোঝাচ্ছে, 10% KMnO4 দ্রবণ, এই কথাটার মানে হচ্ছে যে KMnO4 এর যে একটা দ্রবণ থাকে সেই দ্রবণে 100 গ্রাম যদি দ্রবণ নেই, 100 গ্রাম দ্রবণের মধ্যে 10 গ্রাম বিশুদ্ধ KMnO4 রয়েছে। তাহলে কি উক্ত দ্রবণে 100 গ্রামের মধ্যে
10 গ্রাম বিশুদ্ধ KMnO4 রয়েছে। আবার ধরো যদি ওজন আয়তন বলি, তাহলে এখানে কি, এখানে দুটো আমরা গ্রাম গ্রাম করলাম। আবার যদি আমরা ওজন আয়তন বলি, তাহলে আমরা কি বলবো, গ্রাম পার ml ইউনিট। ভলিউমকে আমরা মিলিমিটার আর ওয়েটকে আমরা গ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করবো। সাপোজ ধরো 20% NOH সলিউশন রয়েছে, NOH দ্রবণ রয়েছে, তখন আমরা তাহলে কি বলবো, তখন আমরা বলবো যে তাহলে 100 গ্রাম, নিচেরটা কি ml রয়েছে, তার মানে 100 ml NOH এর যদি দ্রবণ থাকে, সেই NOH এর দ্রবণে 20 গ্রাম বিশুদ্ধ NOH এর বিট রয়েছে। কি বললাম, 100 গ্রাম 100 ml, কারণ নিচেরটা ml রয়েছে, আয়তন রয়েছে, 100 ml NOH এর দ্রবণে বিশুদ্ধ NOH রয়েছে 20 গ্রাম, কারণ 20% রয়েছে। আবার ধরো বলছি আয়তন ভলিউম বাই ভলিউম। ধরো আমি কি বললাম, আমি বললাম 20% HCl, ও এর আগে একটা 20 করেছি, এটা তাহলে 5 করি, 5% HCl, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে না, 5% যদি HCl বলি, তাহলে আমরা কি বলবো যে 100 ml HCl এর দ্রবণে 5 ml বিশুদ্ধ HCl আছে। দ্রবণ বা 100 ml এর, কিন্তু সেখানে বিশুদ্ধ HCl কত রয়েছে, বিশুদ্ধ HCl রয়েছে 5। ঠিক একই রকম ভাবে 20% NOH দ্রবণ যদি ওয়েট বাই ভলিউম বলে, তাহলে আমরা সেটাই কি বলবো না, 100 ml NOH এর দ্রবণে 20 গ্রাম বিশুদ্ধ NOH এর বিট। যদি এখানে বলি ওজন, তাহলে 10% KMnO4 দ্রবণ মানে 100 গ্রাম KMnO4 দ্রবণে 10 গ্রাম বিশুদ্ধ KMnO4 রয়েছে। এটাই গেল শতকরা। বুঝতে পারলাম? আচ্ছা, এই যে বললাম, তাহলে শতকরা মাত্রা মানে 100-র মধ্যে কত, 100-র মধ্যে কত, সেটাকে আমরা কি বলেছি, শতকরা মাত্রা। 100-র মধ্যে কত, তাই না? আচ্ছা, এবার এই শতকরা 100-র মধ্যে যদি না বলে, এবার আমরা যদি বলি 10 লক্ষ ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে কি হবে না, 100 মানে না, 1-এর পরে যদি আমি একটা শূন্য নিই, তাহলে 10, দুটো শূন্য দিলে 100, তিনটে দিলে 1000, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1 লাখ, ছটা দিলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, বিযুত, তাহলে 10 লাখ। তাহলে 1-এর পরে 1, 2, 3, 4, 5, 6, তার মানে এটাকে আমরা বলি 10⁶। তাহলে এটা কি, এটাকে বলবো 10 লক্ষ। কি 10 লক্ষ কি না, 10⁶ মানে এই যে 10⁶, এটাকে বলা হয় 1 মিলিয়ন। আমরা বলি না টাকা পয়সা কোটি, মিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক মুকেশ আম্বানি, তাই না? তাহলে 1 মিলিয়ন, তাহলে 1 মিলিয়ন মানে আমরা কি বলছি, 10 লক্ষ। এবারে 10 লক্ষ ভাগের যদি 1 ভাগ হয়, তখন সেটাকে আমরা কি বলবো, 10 লক্ষ। যেমন আগে বলেছি 100 ভাগের মধ্যে 1 ভাগ, 100 ভাগের মধ্যে 1 ভাগ, তখন সেটাকে বলেছি শতকরা মাত্রা। এবার বলেছি যদি 1 মিলিয়নের মধ্যে 1 ভাগ হয়, 10 লক্ষ ভাগের মধ্যে 1 ভাগ হয়, তখন সেটাকে কি বলবো, তখন একটা নতুন ইউনিট চলে আসবে, শতকরার মাত্রা বা দ্রবণের মাত্রা, তখন সেটাকে বলবো ppm, যার ইংলিশে আমরা বলবো পার্টস পার মিলিয়ন। দেখো, পার্সেন্ট আগে কি ছিল, পার্সেন্ট, পার মানে প্রতি, সেন্ট মানে 100 ছিল। এবার আমরা 100-র পরিবর্তে কি করলাম, পার মানে প্রতি, নিয়ে আসলাম মিলিয়ন, মিলিয়ন মানে হচ্ছে 10⁶। তাহলে প্রতি 10 লক্ষ ভাগের মধ্যে যদি 1 ভাগ থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে বলবো আমরা ppm। তার মানে 1 ppm is equal to 1/10⁶ ভাগ, তাই তো? এটাই বোঝায় 1 ppm মানে 1/10⁶ ভাগ। এবার তাহলে এই 1 ppm এর ফর্মুলাটা আমরা কি করে বের করবো না, সাপোজ ধরো কি করে বের করতে পারি, ধরো বলা আছে W1 গ্রাম দ্রবণে W2 গ্রাম
দ্রাব দ্রবীভূত আছে, কোন একটা সলিউশন আমরা জানি না, লেটাস তাই না, ধরে নিচ্ছি যে W1 গ্রাম একটা দ্রবণ রয়েছে, যার ওয়েট করেছি, ওয়েটের ভ্যালু কত W1, তাহলে W1 গ্রাম দ্রবণে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে ওয়েটিক নিয়মে যদি করি 1 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রাব আছে গো, W2/W1 গ্রাম, এত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। তাহলে 10⁶ গ্রাম দ্রবণে কতটা আছে, W2/W1 ইন্টু 10⁶ গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। কথাটা ভালো করে বুঝলাম যে W1 গ্রাম দ্রবণে W2 গ্রাম আছে, তাহলে 10⁶ গ্রাম দ্রবণে কত আছে এত। এবার আমরা ppm এর সংজ্ঞায় কি বললাম, যে 10⁶ ভাগের মধ্যে যদি 1 ভাগ হয় তাহলে সেটাকে 1 ppm বলবো। তো 10⁶ ভাগের মধ্যে কতটা রয়েছে, তাহলে এটা কি অ্যাকচুয়ালি কি, এটাই তো ppm। তাহলে ppm এর ডেফিনেশন অনুসারে তাহলে ppm W2 মানে দ্রাবের ভর, তাহলে আমরা লিখতে পারি ppm ইজ ইকুয়াল টু দ্রাবের ভর ব্র্যাকেটে গ্রাম, নিচে হচ্ছে দ্রবণের ভর আবার গ্রাম ইন্টু 10⁶। তাহলে কোনো একটা জিনিসকে আমরা যদি ppm এ নিয়ে আসতে চাই তাহলে কি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, যদি তাই হয় ppm ইজ ইকুয়াল টু দ্রাবের ভর বাই দ্রবণের ভর। এইবার তুমি দেখো 10 লক্ষ ভাগের মধ্যে 1 ভাগ, কি বললাম 10 লক্ষ ভাগের মধ্যে, যেমন আমরা যখন শতাংশ বলেছিলাম, শতকরা মাত্রা বলেছিলাম, তখন 100 ভাগের মধ্যে 1 ভাগ, তো কনসেন্ট্রেশন কি অনেকটা হাই। কিন্তু যখন 10 লক্ষ ভাগের মধ্যে 1 ভাগ বলবো, তার মানে কি দ্রাব্য নেই বললেই চলে। তাহলে ওই সলিউশনটা খুবই ডাইলুট কন্ডিশন হবে, মানে খুবই লঘু হবে। তাহলে যে সমস্ত দ্রবণের গাঢ়ত্ব খুবই কম, খুবই ডাইলুট, একমাত্র সেই সমস্ত দ্রবণের ক্ষেত্রে কি আমরা এই ppm এককটা ব্যবহার করতে পারি। এবং জেনারেলি আমরা কি বলতে পারি, যে যদি খুবই লঘু কোনো একটা দ্রবণ হয়, খুব লঘু, ভ্যারি ডাইলুট, এতই ডাইলুট যে সেই লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা দ্রবণের ভর, অ্যাকচুয়ালি দ্রবণের ভর মানে কি, দ্রবণের ভর মানে হচ্ছে দ্রাবকের ভর প্লাস দ্রাবের ভর, এইটাকে বুঝি। এবার যেহেতু খুবই লঘু দ্রবণ, তাহলে এই দ্রাবের যে ভরটা রয়েছে সেটা কি হবে, সেটা প্রায় নগণ্য বললেই চলে, নেগলিজেবল, এটা নগণ্য। তাহলে স্বাভাবিকভাবেই দ্রবণের ভর ইজ ইকুয়াল টু দ্রাবকের ভর, এটা বলা যায়। এবং এই দ্রাবকটা যদি কোনো কারণে জল হয়ে যায়, জল যদি দ্রাবক হয়, কারণ ইউনিভার্সাল সলভেন্ট বলতে আমরা ওয়াটারকে বুঝি, তাহলে বেশিরভাগ সলিউশন আমরা কি দ্রবণ কি দিয়ে তৈরি করি, জল দিয়ে তৈরি করি। তা যদি সেটা বিশুদ্ধ জল হয় দ্রাবকটা, এবার জলের ক্ষেত্রে আমরা কি জানি, জলের ক্ষেত্রে জলের ঘনত্ব কত, জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ml বা 1 কেজি পার লিটার। এটা কোথায় রয়েছে, এটা আমরা ডেটা থেকে পাই, 1 গ্রাম পার ml বা 1 কেজি পার লিটার। এবার তাহলে ppm এর যে আমার ডেফিনেশনটা ছিল, ppm ইজ ইকুয়াল টু না দ্রাবের ভর কি ছিল গ্রামে, তাহলে গ্রামে আর দ্রবণের ভর গ্রামে ছিল, এই দ্রবণের ভরটাকে কি আমরা কি দ্রাবকের ভর হিসেবে লিখতে পারি। তাহলে দ্রাবের ভর গ্রামে, আর এই যে দ্রবণ রয়েছে এটাকে আমরা দ্রাবকের ভর লিখতে পারি না, দ্রাবকের ভর গ্রাম ইন্টু 10⁶, এটাকে লেখা যায় দ্রবণের ভর ইজ ইকুয়াল টু দ্রাবকের ভর, ঠিক আছে, লেখা যায় কিনা, যদি লেখা যায়। এবার দেখো
ppm ইজ ইকুয়াল টু দ্রাবের ভর গ্রাম, দ্রাবকের ভর গ্রাম ইন্টু 10⁶ আমরা লিখলাম, তাই কি না? এই গ্রামকে যেটা ভর রয়েছে, দ্রাবকের যেটা ভর রয়েছে, এবার দ্রাবকের ভরকে যদি আমরা আয়তনে কনভার্ট করি তাহলে কি হবে? না, আমরা একটা ফর্মুলা জানি কি, ডেনসিটি ইন্টু ভলিউম ইজ ইকুয়াল টু মাস। ডেনসিটি ইন্টু ভলিউম ইজ ইকুয়াল টু মাস। আমি মজা করে বলি ডাল ইন্টু ভাত ইজ ইকুয়াল টু মাস। হোটেলে গেলে মাছ খেতে যে পয়সা লাগে, ডাল ভাত খেতে একই পয়সা লাগে। ডাল ইন্টু ভাত ইজ ইকুয়াল টু মাস। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি মাস বলি তাহলে ডেনসিটি ইন্টু ভলিউম গুণ করতে হবে, তাই কি না? বা যদি আমরা ভলিউম বের করতে চাই তাহলে কি হবে? মাস বাই ডেনসিটি হবে, তাই তো? হবে কি হবে না? এবার বলেছে দ্রাবকের ভর দেওয়া আছে গ্রাম, মাস দেওয়া আছে, তাহলে মাস যদি দেওয়া থাকে আমাকে ভলিউম বের করতে হবে। তো ভলিউম ইজ ইকুয়াল টু কি? মাস, এখানে মাস কত? গ্রামে দিয়েছি। মাস যদি গ্রামে হয় 1 গ্রাম, আবার ডেনসিটি, ওয়াটারের ডেনসিটি কত? 1 গ্রাম পার এমএল, তাহলে 1 গ্রাম পার 1 এমএল। 1 গ্রাম 1 গ্রাম কাটাকাটি চলে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে কি 1 এমএল, তাই কি না? তাহলে দ্রাবের ভর, দ্রাবের ভর এটা যদি গ্রামে করি, আর এখানে আমরা এটা লিখতে পারি দ্রাবকের আয়তন এমএল ইন্টু 10⁶। তাহলে দ্রাবের ভর গ্রাম আর দ্রবণের আয়তন, দ্রাবকের আয়তন ইজ ইকুয়াল টু দ্রবণের আয়তন। দ্রবণ পরের লাইনে এটা যদি করি, গ্রামটাকে যদি, তাহলে দ্রাবকের আয়তন মানে দ্রবণের আয়তন। কেন? কারণ ওটাকে আমরা লিকুইড দ্রবণ ধরেছি। এটাকে এমএল যদি করি তাহলে এটা আরেকটা ফর্মুলা হয়ে গেল। তাহলে ফর্মুলা আমরা এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। তাহলে 1 ppm মানে কি? 1 ppm মানে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, গ্রাম বাই গ্রাম ইন্টু 10⁶। আবার এটাও লিখতে পারি ppm মানে হচ্ছে গ্রাম পার এমএল ইন্টু 10⁶। বলো বুঝেছি কি? যদি বুঝে গিয়ে থাকি, যদি না বুঝে গিয়ে থাকি তাহলে আবার একটু দেখে নাও। যদি মনে হয় স্ক্রিনশট নিয়ে একটু দেখবে তাহলে একটু দেখে নাও। এবার দেখো, যদি এবার আমরা 10⁶, আচ্ছা এই জিনিসটা আমরা বুঝে গেছি। এবার আমরা একটু অন্য জিনিস ভাবছি। একটু অন্য জিনিস কি ভাববো? না, সাপোজ ধরো দ্রাবের ভর মিলিগ্রামে রয়েছে, আর দ্রবণের ভর, দ্রবণের আয়তন যেটা রয়েছে দ্রবণের আয়তন লিটারে রয়েছে। এটার মানে কি দাঁড়ায়? আচ্ছা যদি এটা দেওয়া থাকে, দ্রাবের ভর রয়েছে মিলিগ্রাম আর দ্রবণের আয়তন রয়েছে লিটার। এবার আবারও বলেছি যদি সলিউশনটা খুবই ডাইলুট হয় তাহলে দ্রবণের আয়তন ইজ ইকুয়াল টু দ্রাবকের আয়তন। তাহলে আমরা লিখতে পারি দ্রাবের ভর মিলিগ্রাম বাই দ্রাবকের ভর, এটা সরি দ্রাবকের আয়তন, দ্রাবকের আয়তন লিটার। আবার সিমিলার গল্প যে আয়তনকে যদি এবার আমি কিসে কনভার্ট করব? মাসে কনভার্ট করব। দেখো তো, যদি আয়তনকে আমরা আমরা কি জানি? আমরা জানি ডাল ইন্টু ভাত ইজ ইকুয়াল টু মাস। এবার আয়তন কি দেওয়া আছে? আয়তন, আয়তন দেওয়া আছে 1 লিটার। তাহলে মাস কত হবে? 1 লিটার ইন্টু ডেনসিটি কত? জলের ডেনসিটি হচ্ছে 1 কেজি পার লিটার। 1 কেজি বার 1 লিটার, 1 লিটার 1 লিটার কাটাকাটি যাবে, তাহলে মাস ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো? 1 কেজি। তার মানে যদি দ্রাবকটা ওয়াটার হয় তাহলে দ্রবণের আয়তন ইজ ইকুয়াল টু দ্রাবকের আয়তন ইজ ইকুয়াল টু
1 লিটারের জায়গায় 1 কেজি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি দ্রাবের ভর মিলিগ্রাম বাই দ্রাবকের ভর কেজি। কি লেখা যায়? এবার দেখো, এবার কি 1 কেজি সমান সমান 1 কেজি সমান সমান 1000 গ্রাম। 1 কেজি সমান সমান 1000 গ্রাম। আবার 1 গ্রাম সমান সমান 1000 মিলিগ্রাম। তাহলে 1 কেজি যদি 1000 গ্রাম হয়, 1 গ্রাম যদি 1000 মিলিগ্রাম হয়, তাহলে হবে না 10³ গ্রাম। আবার এই গ্রাম মানে হচ্ছে গিয়ে 10³ মিলিগ্রাম। তাহলে 10³ ইন্টু 10³ মিলিগ্রাম, তার মানে 10⁶ মিলিগ্রাম। তাহলে 1 কেজি ইজ ইকুয়াল টু 10⁶ মিলিগ্রাম হয়, লেখা যায়? নিশ্চয়ই লেখা যায়। তাহলে দ্রাবের ভর মিলিগ্রাম আর দ্রাবকের ভর এই কেজির জায়গায় আমরা লিখতে পারি 10⁶ মিলিগ্রাম। দ্রাবের ভর কত? 10⁶ মিলিগ্রাম। তা যদি মিলিগ্রাম হয় তাহলে মিলিগ্রাম মিলিগ্রাম কাটাকাটি চলে যাবে। তার মানে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইজ ইকুয়াল টু 1/10⁶ আসলো কিনা? এবার 1/10⁶ মানেই আমরা কি বলেছিলাম? যে 1 মিলিয়নের মধ্যে 1 ভাগ। তাহলে সেটাকে আমরা কি বলেছিলাম? ppm। তার মানে আমরা যদি মিলিগ্রাম বাই লিটার বলি, তাহলে সেটাও ppm এর একটা ইউনিট হলো কিনা? ppm ইজ ইকুয়াল টু মিলিগ্রাম বাই লিটার। দেখো তো সুন্দরভাবে এটা বলা যায় কিনা। তাহলে ppm এর আমরা কটা ফর্মুলা পেলাম? 3টা, 1 2 3। এই 3টে ইকুয়েশন দিয়ে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে। ঠিক আছে? 1 নম্বর কি? ppm মানে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, দুটোই গ্রামে রয়েছে, ইনটু 10⁶। আরেকটা আছে ppm ইজ ইকুয়াল টু দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন। ভর হচ্ছে গ্রামে, আয়তন রয়েছে ml মিলিলিটার, ইনটু 10⁶। আর সবচেয়ে সহজ হচ্ছে 1 লিটারে যদি 1 মিলিগ্রাম দ্রাব থাকে, 1 লিটারে যদি 1 মিলিগ্রাম দ্রাব থাকে, তাহলেও সেটাকে কিন্তু আমরা 1 ppm বলবো। এই গেল আমরা ppm। তাহলে শতকরা মাত্রা এবং ppm এই দুটো কিন্তু প্রায় কাছাকাছি এবং একই রকম, শুধু একটার মধ্যে কি হচ্ছে 100 ভাগের মধ্যে 1 ভাগ, একটার মধ্যে হচ্ছে 10 লক্ষ ভাগের মধ্যে 1 ভাগ। বলো বুঝতে পেরেছি কিনা? বলছি, যদি বোঝা হয়ে থাকে তাহলে এবার আমরা নেক্সট টপিক হচ্ছে মোলারিটি। মোলারিটি এটাকে মনে রাখবে ক্যাপিটাল এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। মোলারিটি কি দিয়ে রিপ্রেজেন্ট করবো আমরা? ক্যাপিটাল এম। আচ্ছা, মোলারিটি জিনিসটা এবার কি? না, মোলারিটি বলতে আমরা কি বুঝবো? বলেছে 1 লিটার দ্রবণে, দ্রবণটা কত? 1 লিটার বাই 1000 ml। 1000 ml মানে 1 লিটার। 1000 ml বা 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রাবণ, 1 মোল দ্রাবণ মানে 1 গ্রাম অনুদ্রাবণ দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে, তখন তাকে আমরা কি বলবো? 1 মোলার দ্রবণ বলবো। তখন আমরা তাকে 1 মোলার দ্রবণ বলি। বুঝতে পারলাম যে কি বললাম? যে 1 লিটার যদি দ্রবণ হয়, দ্রবণের আয়তন কত? 1 লিটার। কারণ আমরা সবকিছুই করতে গিয়ে আমরা কি বলেছি? যে দ্রবণের মাত্রা বা শক্তি সম্বন্ধে বলতে বলছি দ্রাবক এবং দ্রাবকের মধ্যে একটা আনুপাতিক ভাগ, সেটা ভর বাই ভর হতে পারে বা ভর বাই আয়তন। তো মোলারিটি কি? ভর বাই আয়তন। যে 1 লিটার যদি দ্রবণ নিই বা 1000 ml যদি দ্রবণ নিই, তার মধ্যে 1 লিটার একটা দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল বা অ্যাভোগাড্রো নাম্বার অফ অণু যদি তার মধ্যে ডিসলভ থাকে,
এবারে 1 মোল মানে হচ্ছে 1 গ্রাম অণু। মানে সাপোজ যদি তোমাকে ধরি যে তোমাকে যদি বলা হয় যে 1 মোলার NOH, 1 মোলার NOH, তাহলে এটা কি বোঝায়? তাহলে 1 মোলার NOH বলতে আমরা প্রথমেই বুঝবো যে প্রথমে কি কি রয়েছে, সোডিয়াম প্লাস অক্সিজেন প্লাস হাইড্রোজেন। তো সোডিয়ামের ওয়েট কত, 23, প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, ইজ ইকুয়াল টু কত হবে, 6 × 7, 7 × 3 10, সাথে আছে 1, 2, 2, 2, 4, তার মানে 40 গ্রাম। তাহলে 1 গ্রাম অণু বা 1 মোল দ্রাবক ওজন কত, 40 গ্রাম। 40 গ্রাম ইজ ইকুয়াল টু কি হবে, 1 মোল দ্রাবক। তার মানে যদি 1 লিটার দ্রবণে 40 গ্রাম NOH দ্রবীভূত থাকে তখন সেটাকে বলবো আমরা 1 মোলার দ্রবণ। তাহলে NOH এর যে দ্রবণটা হবে তার আয়তন যদি 1 লিটার হয় এবং সেখানে যদি 40 গ্রাম NOH থাকে তখন সেটাকে আমরা বলবো 1 মোলার দ্রবণ। বুঝতে পারলাম? তাহলে গাণিতিক ফর্মুলাটা কি হবে, কিভাবে আমরা গাণিতিক ফর্মুলা বের করবো? তো সাপোজ ধরলাম V লিটার দ্রবণে, V লিটার দ্রবণে W গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে। আমরা জানি না দ্রাবকটা কি, সেটা আমরা জানি না। আমরা ধরে নিলাম 2 লিটার দ্রবণ আছে এবং সেখানে W গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে। তাই সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে যে দ্রাবকটা নিয়েছি সেই দ্রাবকটার মলিকুলার ওয়েট। এবার যদি যদি দ্রাবকটির আণবিক ভর ইজ ইকুয়াল টু সাপোজ ধরো M2, তাহলে মোল সংখ্যা কত হবে, মোল সংখ্যা কত হবে? না, আমরা বলেছি 1 লিটারে 1 মোল থাকলেই হবে, 1 মোল বা 1 গ্রাম অনুদ্রবণ, তাহলে সেটাকে মোলার দ্রবণ বলবে। তাহলে মোল সংখ্যা কত হবে? না, মোল সংখ্যা হবে, মোল সংখ্যা বের করার নিয়ম কি, মোল সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর। এবার প্রদত্ত ভর কত, না এখানে প্রদত্ত ভর হচ্ছে W গ্রাম নিয়েছি, তার প্রদত্ত ভর হচ্ছে W, আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে M2, তাহলে এটা হচ্ছে তার মূল নাম্বার। তার মানে ইনডাইরেক্টলি আমরা বলতে চাইলাম যে V লিটার দ্রবণে দ্রাব আছে W/M2 মোল, তাই তো? এবার 1 লিটারে যদি 1 মোল থাকে সেটাকে 1 মোলার বলবো, 1 লিটারে যদি X মোল থাকে তাহলে সেটাকে X মোলার বলবো। তাহলে 2 লিটার দ্রবণে দ্রাব আছে W/M2 মোল, তাহলে 1 লিটার দ্রবণে দ্রাব আছে কত হবে, W/M2 ডিভাইডেড বাই V মোল। তাহলে এটাই কি, এটাই হচ্ছে তার মোলারিটি। তাহলে মোলারিটির ফর্মুলা কি, মোলারিটিকে ক্যাপিটাল M দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু কি হবে, W/M2 ইনটু, দিস ইজ দ্য ফর্মুলা। বলো বুঝেছে কিনা? দিস ইজ দ্য মোলারিটি। তাহলে মোলারিটি আবার কি বললাম, মোলারিটি বললাম যে 1000 ml দ্রবণে, খুব ভাইটাল, দ্রবণ নট দ্রাবক, ঠিক আছে, দ্রবণ। 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রাবক বা 1 গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকে তখন তাকে আমরা 1 মোলার দ্রবণ বলবো। যদি এটা X গ্রাম অণু থাকে বা X মোল থাকে তখন তাকে X মোলার দ্রবণ বলবো। 2 থাকলে 2 মোলার দ্রবণ, যদি 3 থাকে 3 মোলার দ্রবণ বলবো। এটা গেল হচ্ছে আমাদের মোলারিটি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস রয়েছে যেটাকে আমরা বলি মোলালিটি, খালি বসুন্ধরাটা ল হয়ে গেল। এবং এই মোলালিটিকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, মোলালিটিকে আমরা রিপ্রেজেন্ট করি স্মল m দ্বারা, মোলারিটিকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল M দ্বারা, মোলালিটিকে আমরা রিপ্রেজেন্ট করি স্মল m দ্বারা। এবার এই মোলালিটি জিনিসটা কি, না মোলালিটি হচ্ছে এই সেম জিনিস থাকবে, না 1 মোল দ্রাবক দ্রবীভূত থাকবে, 1 গ্রাম অণুই দ্রবীভূত থাকবে, কিন্তু গল্প হচ্ছে দ্রবণটা আর দ্রবণ থাকবে না, তখন দ্রবণটা হয়ে যাবে দ্রাবক।
প্রথম চেঞ্জ কি দ্রাবক, এবং এই যে 1 লিটার রয়েছে এটা আয়তন ছিল, এটা আয়তন হবে না, এটাকে আমরা বলবো 1 কেজি। 1 কেজি দ্রাবকে যদি 1 মোল দ্রাবক বা 1 গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকে তখন তাকে আমরা বলি 1 মোলাল দ্রবণ। বুঝতে পারলাম মোলারিটি আর মোলালিটির মধ্যে পার্থক্য? মোলারিটি মানে হচ্ছে 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রাবক দ্রবীভূত থাকে, আর মোলালিটি কি বলবো না 1 কেজি দ্রাবকে, নট দ্রবণে, 1 কেজি দ্রাবকে যদি 1 মোল দ্রাবক দ্রবীভূত থাকে তখন তাকে আমরা বলবো 1 মোলাল। তাহলে এটা কি, এখানে কিন্তু দ্রবণ বলা যাবে না, এখানে বলতে হবে কি বলতে হবে 1 কেজি দ্রাবক। বুঝতে পারলাম? বাকি সব যা কনসেপ্ট হচ্ছে সেম কনসেপ্টই হয়ে বলছি। আচ্ছা, এই গেল মোলালিটি। এবার দেখো আরেকটা টার্ম রয়েছে যেটাকে আমরা বলি নর্মালিটি। নর্মালিটি জিনিসটা কি না, নর্মালিটিকে আমরা ক্যাপিটাল এন দ্বারা রিপ্রেজেন্ট। এই নর্মালিটি জিনিসটা কি না, আবার দেখো কি বলেছি 1 লিটার দ্রবণে, আবার দ্রাবক নেই, আবার ব্যাক টু দ্রবণ। 1 লিটার দ্রবণে যদি 1 গ্রাম তুল্যাঙ্ক, এর আগে ছিল মোল, এবার আসবে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তখন তাকে আমরা বলি 1 নর্মাল। তখন তাকে আমরা কি বলি 1 নর্মাল। তাহলে যদি 1 লিটার দ্রবণে 2 গ্রাম তুল্যাঙ্ক থাকে তখন তাকে বলবো 2 নর্মাল। যদি 1 লিটার দ্রবণে x গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত থাকে তখন তাকে বলবো কি বলবো x নর্মাল, তাই না? এবার প্রশ্ন হচ্ছে যে 1 গ্রাম তুল্যাঙ্ক ওয়েটটা আমরা কি করে বের করবো? যেমন আমরা 1 মোল ওয়েট কি বলেছি, 1 মোল ওয়েট মানে হচ্ছে যেটা মোলার ভর ছিল, আমরা মোলটাকে কি করেছি আণবিক সংকেত লিখেছি, সেই আণবিক সংকেতের যে ভর সেটাকেই আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে মোলার ভর, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা অণুর ভর সেটাকে আমরা ধরি। কিন্তু গ্রাম তুল্যাঙ্ক ভর বলতে আমরা কি বুঝবো না, গ্রাম তুল্যাঙ্ক ভর বের করার একটা সুন্দর পদ্ধতি রয়েছে। কি গ্রাম তুল্যাঙ্ক ভর? গ্রাম তুল্যাঙ্ক ভর ইকুয়াল টু আমরা কি বলবো আণবিক ভর, ফর্মুলা লিখুন আণবিক ভর বাই জেড ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট, গ্রাম তুল্যাঙ্ক বের করার জন্য যে ফর্মুলা সেটাকে কি বলবো গ্রাম তুল্যাঙ্ক ভর ইকুয়াল টু কি হবে আণবিক ভর বাই জেড ফ্যাক্টর। এবার এই জেড ফ্যাক্টর জিনিসটা কি না, এই জেড ফ্যাক্টরটা জিনিস হচ্ছে যদি না জেড ফ্যাক্টর যদি তুমি অ্যাসিড নাও, অ্যাসিডের ক্ষেত্রে আমরা জেড এর ভ্যালু কি বলবো, অ্যাসিডের ক্ষেত্রে আমরা জেড এর ভ্যালু বলবো তার ক্ষারগ্রাহিতা। এই ক্ষারগ্রাহিতা জিনিসটা কি, ক্ষারগ্রাহিতা হচ্ছে অ্যাসিডের মধ্যে থাকা আয়োনাইজেবল হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ যে হাইড্রোজেন গুলো আয়োনাইজড হয়, যেমন উদাহরণ যদি বলি, সাপোজ ধরো তুমি H2SO4 নিয়েছো, তাহলে H2SO4 দিয়ে কি হবে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে হাইড্রোজেন কটা আয়োনাইজড হয়েছে 2টো, তাহলে এক্ষেত্রে জেড এর ভ্যালু কত হবে, এক্ষেত্রে জেড এর ভ্যালু হবে 2। কিন্তু যদি আবার ধরো তুমি আরেকটা অ্যাসিড নিচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এবার দেখো না হাইড্রোজেন আছে একটা আর এখানে 3টে, টোটাল হাইড্রোজেন আছে 4টা, কিন্তু যখন এটা আয়োনাইজড হয় তখন কি হবে CH3COO মাইনাস প্লাস H প্লাস, তাহলে ক্যাটায়ন বা H প্লাস বা আয়োনাইজড হলো কটা একটা, তাহলে এই ক্ষেত্রে জেড এর ভ্যালু কিন্তু 1 হবে, নট 4 কিন্তু হবে না, টোটাল হাইড্রোজেন সংখ্যা কিন্তু 4টা রয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা জেড এর ভ্যালু
4 ধরবো না, জেড এর ভ্যালু 1 ধরবো। কেন? আয়োনাইজড হচ্ছে একটা, তো এটাকে বলে তার ক্ষারগ্রাহিতা। ঠিক একই রকম ভাবে যদি তুমি নাও ক্ষার, তাহলে যদি হয় ক্ষার, তাহলে ক্ষারের ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? ক্ষারের ক্ষেত্রে এটাকে বলবো আমরা তার অম্লগ্রাহিতা। এই অম্লগ্রাহিতা জিনিসটা কি না, অম্লগ্রাহিতা হচ্ছে ক্ষারের মধ্যে থাকা আয়নাইজেবল OH মাইনাস, কি বললাম? OH মাইনাস আয়নের সংখ্যা, আয়নাইজেবল OH মাইনাস, OH মাইনাস আয়নের সংখ্যা। কিরকম? না ধরো তুমি নিচ্ছ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, তাহলে ওকে কি করবে? Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস, তাহলে এই OH মাইনাস কত রয়েছে? দুটো, তার মানে এখানে জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে। তুমি যদি নাও NaOH, তাহলে NaOH এর মধ্যে OH কত আছে? একটাই, তাহলে এর ক্ষেত্রে জেড এর ভ্যালু কত হবে? 1। তাহলে এটা গেল অ্যাসিডের ক্ষেত্রে, একটা গেল ক্ষারের ক্ষেত্রে। আরেকটা রয়েছে, যদি তুমি কোনো একটা সল্ট নাও, লবণ নাও, তাহলে লবণের ক্ষেত্রে কি হবে না, লবণের ক্ষেত্রে কোথায় লিখবো? এটা এই সাইডে লিখে দিই, প্রথমটা মুছে দিচ্ছি। হ্যাঁ, যদি নেই আমরা লবণ, তাহলে লবণের ক্ষেত্রে আমরা কি করব? লবণের ক্ষেত্রে ফর্মুলা কি হবে না, একটা ফর্মুলা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু, আমরা কি বলি? ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়নের সংখ্যা ইনটু ক্যাটায়নের ক্যাটায়নের আধান। এই ফর্মুলা দিয়ে যেমন করা যায়, or আরেকটা ফর্মুলা রয়েছে। আরেকটা ফর্মুলা কি না, আরেকটা ফর্মুলা রয়েছে অ্যানায়নের সংখ্যা, অ্যানায়নের সংখ্যা ইনটু অ্যানায়নের আধান। কিরকম? একটা এক্সাম্পল, ধরো তুমি একটা সল্ট পেয়েছো, সোডিয়াম সালফেট NO2SO4, তাহলে স্বাভাবিকভাবে এটাকে তুমি যখনই জলে দেবে তখন কি হয়ে যাবে? 2Na প্লাস প্লাস SO4 2 মাইনাস। এবার দেখো এখানে জেড এর ভ্যালু কি হবে? যদি প্রথম ফর্মুলাটা ধরো ক্যাটায়নের সঙ্গে, ক্যাটায়ন কত হবে? জেড দুটো, তাহলে 2 ইনটু চার্জ কত? +1, তাহলে ইনটু 1, তার মানে 2। আবার যদি তুমি এই সেকেন্ড ফর্মুলাটা দেখো, তাহলে কি হবে? অ্যানায়নের সংখ্যা, অ্যানায়নের সংখ্যা কত আছে? একটাই আছে। চার্জ কত হয়েছে? আধান কত রয়েছে? 2 মাইনাস, তাহলে ইনটু 2, তার মানে কি 2। যে পদ্ধতিই তুই করো না কেন, জেড এর ভ্যালু 2 আছে। তো এই গেল আমার কি, নরমালিটি বের করার জন্য আমার জেড ফ্যাক্টরের ভূমিকা। যে অ্যাসিডের ক্ষেত্রে জেড ফ্যাক্টর কিরকম করে আসবে, ক্ষারের ক্ষেত্রে জেড এর ভ্যালু কি করে আসবে, আর যদি লবণ হয় তাহলে জেড এর ভ্যালু কি করে আসবে। যদি আরো একটা রয়েছে, যদি রেডক্স হয়, জারক পদার্থ বা বিজারক পদার্থ হয়, তাহলে কি করে হবে। তা জারক পদার্থ বা বিজারক পদার্থের ক্ষেত্রে আমরা কি করি না, জেড ভ্যালু হচ্ছে নাম্বার অফ এক্সচেঞ্জ ইলেকট্রন। অর্থাৎ জারক পদার্থ কি হয়, জারক পদার্থ অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, বিজারক পদার্থ কি হয়, অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। এবার এই জারণ বা বিজারণের জন্য ওরা কি করে? ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। তো যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাটাকেই হচ্ছে ওই জেড ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এটা যখন আমরা জারণ বিজারণ করব, ঠিক আছে, তখন আমরা এটা আরো ডিটেলস এ আমরা পড়বো। আপাতত আমার যে দ্রবণ চ্যাপ্টারটা রয়েছে, সেই দ্রবণ চ্যাপ্টারে আশা করি এই তিনটা পড়লেই আমার হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটা পড়লে আমরা নরমালিটি বের করতে পারবো। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বলি, দেখো যদি H2SO4 তা ধরো H2SO4, তাহলে H2SO4 এর মলিকুলার ওয়েট বা 1 মোলের ওয়েট কত? হাইড্রোজেন রয়েছে দুটো, দুটোর জন্য 2 into 1 প্লাস সালফার কত? সালফার হচ্ছে 32, অক্সিজেন কত? 16, কটা আছে? 4টা, 16 into 4, তাহলে 2 প্লাস 32, 4 6 24, 4 28 2 64, আলটিমেটলি কত? 4 2 6 6 2 8, 6 3 9, 98। তার মানে
সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিডের ওজন হচ্ছে 98 গ্রাম। তাহলে 1 লিটার সালফিউরিক অ্যাসিডের দ্রবণে 1 লিটার দ্রবণে যদি 98 গ্রাম H2SO4 ডিজলভ থাকে, তাহলে সেটাকে বলবো আমরা 1 মোলার। আবার দেখো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত? 2, কারণ রিপ্লেসেবল হাইড্রোজেন কত রয়েছে? 2। তাহলে ওর ক্ষেত্রে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? না, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? না, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই জেড ভ্যালু, আমাদের ভর বাই জেড। তার মলিকুলার ওয়েট কত হবে? 98 বাই 2, কাটাকাটি করলে আসবে 49, তার মানে 49 গ্রাম। তার মানে 1 লিটার দ্রবণে যদি 49 গ্রাম H2SO4 থাকে, তখন সেটাকে বলবো 1 নরমাল। কথাটা বুঝতে পারলাম? যদি 1 লিটার দ্রবণে 98 গ্রাম H2SO4 ডিজলভ থাকে, তখন বলবো 1 মোলার। আবার যদি 1 লিটার দ্রবণে 49 গ্রাম H2SO4 ডিজলভ থাকে, তখন সেটাকে বলবো 1 নরমাল। তাহলে ইনডাইরেক্টলি আমরা বলতে পারি 1 লিটার দ্রবণে 2 into 49 গ্রাম যদি ডিজলভ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো 2 নরমাল। 2 into 49 গ্রাম মানে কি? 98 গ্রামই হলো, তাই না? যদি 98 গ্রামই হয়, তাহলে আমরা বলতে পারি 2 নরমাল ইজ ইকুয়াল টু 1 মোলারিটি। তাহলে 2 নরমাল ইজ ইকুয়াল টু 1 মোলারিটি। এবার দুইটা কি? দুইটা অ্যাকচুয়ালি হচ্ছে জেড ফ্যাক্টর। তাহলে আমরা বলতে পারি জেড ফ্যাক্টর ইনটু নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি। তাহলে নরমালিটি এবং মোলারিটির মধ্যে একটা রিলেশন বেরিয়ে গেল। যদি কোথাও নরমালিটি দেওয়া থাকে, মোলারিটি বের করতে হয়, বা মোলারিটি দেওয়া থাকে, নরমালিটি বের করতে হয়, তাহলে এই ইকুয়েশনটা ইউজ করে আমরা ট্রান্সফর্ম করতে পারবো না? নিশ্চয়ই পারবো। এই যে কতগুলো জিনিস আমরা করলাম, সেই দিয়ে কিন্তু নরমালিটি, মোলারিটি, শতকরা মাত্রা, পিপিএম, মোলালিটি, এগুলো সবই কিন্তু করতে পারবো। বুঝতে পারলাম? আচ্ছা, লাস্ট আরেকটা পার্ট রয়ে গেছে, যেটাকে আমরা বলবো ফর্মালিটি। কি বলবো? ফর্মালিটি। আচ্ছা, ফর্মালিটি জিনিসটা কি? না দেখো, ফর্মালিটি আর মোলারিটি এই জিনিসটা মোটামুটি একই। ফর্মালিটি আর মোলারিটির মধ্যে খুব একটা পার্থক্য নেই। কি ফর্মালিটি, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল এম। ফর্মালিটি ফর্মালিটি কি বলেছে? সিমিলার, 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবণীয়ত থাকে, তখন সেটাকে বলবো ফর্মাল। তাহলে যদি 1 লিটার দ্রবণে x মোল দ্রবণীয়ত থাকে, তখন সেটা বলবো x ফর্মাল, তাই না? এবার বলেছে যে তাহলে এই ফর্মালিটি, এই টার্মটা নতুন করে করবো কেন? কারণ এটা তো মোলারিটির সংজ্ঞা হয়ে গেল, তাই না? তো তবুও এটা আমরা আলাদা করে করবো। কেন করবো? তার কারণ হচ্ছে, না অ্যাকচুয়ালি আমরা যেগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় না, সাপোজ ধরো আমরা NaCl নিলাম, বা আমরা K2SO4 নিলাম, এগুলো জলীয় দ্রবণে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে? ফুললি আয়নাইজড হয়ে যায়। এটা হয়ে যায় 2K প্লাস প্লাস SO4, 2 মাইনাস NaCl ভেঙে হয়ে যায় Na প্লাস প্লাস Cl মাইনাস। তার ফলে জলীয় দ্রবণে এদেরকে এই NaCl এই অণু হিসাবে পাওয়াই যায়, সবসময় কি এটা আয়নিত অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ ভেঙে যায়। যেগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে, এদেরকে কখনো অণু হিসেবে পাওয়াই যায় না, অণুর অস্তিত্বই নেই। তো যে ক্ষেত্রে অণুর অস্তিত্বই নেই, তাহলে সেই অণুর মলিকুলার ওয়েট আমরা বের করবো কি করে? এর জন্য আমরা কি বলেছি যে না, এর ক্ষেত্রে আমরা কি বলেছি যে অণুর আমরা বলবো না, এক্ষেত্রে আমরা কি বলবো যে 1 লিটার দ্রবণে 1 মোল, এই যে 1 মোল বলেছি না, এটার পরিবর্তে আমরা কি বলি? এটার পরিবর্তে আমরা বলি যে না, 1 সংকেত ওজন। কি বলে? যে যদি সংকেত ওজনের দ্রবণীয়তা থাকে, তাহলে সংকেত যেটা থাকবে তার যে ওজন গ্রামে প্রকাশিত, গ্রাম সংকেত ওজন, গ্রামে প্রকাশিত
সাংকেতিক ওজন, গ্রাম সংকেত ওজন বা গ্রাম সাংকেতিক ওজন, গ্রাম সংকেত ওজন যদি দ্রবীভূত থাকে তখন সেটাকে আমরা বলবো ফর্মালিটি। কারণ এই সংকেতটাই আমরা পাই, অণু হিসাবে এর কোনো এক্সিস্টেন্স থাকেই না জলীয় দ্রবণ, সেটাকেই আমরা বলেছি ফর্মালিটি। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি কি বললাম? নর্মালিটি, ফর্মালিটি, শতকরা, ppm, মোলারিটি। এই যে দ্রবণের মাত্রা সম্বন্ধিত আমরা অনেক কয়টা টার্ম করলাম। এবার দেখো যেখানে যেখানে তোমার ভলিউম রয়েছে না, যেখানে যেখানে আমরা সবসময় কি বললাম যে দ্রবণের মাত্রা মানে কি দ্রাব বা দ্রাবকের একটা আনুপাতিক আকার, একটা সংখ্যা, যেটা কি কখনো ভর বাই ভর বা কখনো ভর বাই আয়তন। এবার যদি ভর বাই ভর হয় তাহলে ব্যাপার হচ্ছে কি না, ভর উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ ভর হচ্ছে বস্তুর সক্রিয় ধর্ম। তুমি যে কোনো জায়গায় নিয়ে যাও না কেন, ভর কিন্তু কোন রকম চেঞ্জ হবে না। তা ভর যদি চেঞ্জ না হয় তাহলে গারত্বের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখনই তুমি ভর বাই আয়তন করবে, মাস বাই ভলিউম করবে, এইবার দেখো যখনই তুমি উষ্ণতা বাড়াচ্ছ তখনই তোমার ভলিউম বেড়ে যাবে, কারণ উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে। এবার যদি আয়তন বেড়ে যায় তাহলে এম বাই ভি এর পরিমাণ আলটিমেটলি কমে যাবে, কারণ হর বাড়লে কি ভগ্নাংশের মানটা কমে যাবে, তাহলে গারত্ব কমে যাবে। এর জন্য যখনই ভর বাই আয়তন থাকবে, ভর বাই আয়তন কোথায় কোথায় রয়েছে? মোলারিটি, নর্মালিটি, ফর্মালিটি, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে কি রাখতে হবে না, উষ্ণতার উল্লেখ করতে হবে, কারণ উষ্ণতার উল্লেখ ছাড়া কিন্তু এটা সংজ্ঞাটা অসম্পূর্ণ। আর যেখানে মাস বাই মাস অর্থাৎ ভর বাই ভর রয়েছে সেখানে কিন্তু আমাদের কোনো উষ্ণতার উল্লেখ না করলেও চলবে। তা উষ্ণতার সঙ্গে এটা কিন্তু খুব ভাইটাল একটা সম্পর্ক রয়েছে। আবার গারত্বেরও কিন্তু সম্পর্ক রয়েছে, ডেনসিটি, কারণ ডেনসিটি ইজ ইকুয়াল টু কি মাস বাই ভলিউম, মাত্রই দেখলাম একটু আগে, তাই কি না? তাহলে উষ্ণতা যেমন বলতে হবে সেরকম ডেনসিটিরও কিন্তু সম্পর্ক রয়েছে। আচ্ছা, লাস্ট দ্রবণের মাত্রা প্রকাশনের আরেকটা পদ্ধতি রয়েছে যেটাকে আমরা বলি মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ জিনিসটা কি না, মোল ভগ্নাংশটা হচ্ছে কোনো একটা দ্রবণে কোনো একটা উপাদানের, ধরো এখানে একটা দ্রবণ রয়েছে যার মধ্যে তিনটে উপাদান রয়েছে। কি কি রয়েছে? এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। ধরো এ রয়েছে N1 মোল, বি রয়েছে N2 মোল, সি রয়েছে N3 মোল। তাহলে যদি বলে এর মোল ভগ্নাংশ কি হবে, এর মোল ভগ্নাংশ কি হবে? মোল ভগ্নাংশকে আমরা জেনারেলি কাই দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এর মোল ভগ্নাংশ কি হবে? এর মোল ভগ্নাংশ হচ্ছে না এ এর মোল সংখ্যা কোথায়? দ্রবণে। লিখে দিই, দ্রবণে এর মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানের মোট মোল সংখ্যা। বুঝতে পারলাম? তাহলে দ্রবণে এর মোল সংখ্যা কত? N1, আর দ্রবণে উপস্থিত টোটাল মোল সংখ্যা কত? N1 প্লাস N2 প্লাস N3, তাহলে এটাকে লিখবো N1 প্লাস N2 প্লাস N3, এটাকেই বলবো হচ্ছে মোল সংখ্যা। তাহলে যেহেতু এ বলেছি এটাকে বললাম এক্স। সিমিলার ভাবে যদি এক্স বি বলি তাহলে কি হবে? এক্স বি বললে বি এর জন্য কি N2 বাই N1 প্লাস N2 প্লাস N3। যদি বলে এক্স সি তাহলে কি হবে? N3 বাই N1 প্লাস N2 প্লাস N3। এটাই গেল মোল সংখ্যা। এবার এখানে একটা উল্লেখ, একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো এটা একটা ভগ্নাংশ, যেহেতু একটা ভগ্নাংশ তাহলে এর ভ্যালু কোনোদিন এক হতে পারে না।
এর ভ্যালু কোনোদিন 1 হতে পারে না। মোল ভগ্নাংশের পরিমাণ সবসময় কি হবে, 1 এর থেকে ছোট হবে। এবং যতগুলো উপাদান থাকবে সবগুলোর যদি যোগফল করি xa প্লাস xb প্লাস xc, তাহলেই একমাত্র সেটার ভ্যালু কত হবে, 1 আসবে। আদারওয়াইজ কিন্তু 1 আসতে পারবে না। আর যদি কোনো কারণে বলে যে কোনো একটা উপাদানের মূল ভগ্নাংশ 1, কোনো একটা উপাদানের মূল ভগ্নাংশ 1, তার মানে কি 1 কখন হতে পারে, n1 বাই n1 প্লাস n2 প্লাস n3, এটার ভ্যালু কখন 1 হতে পারে না, শুধুমাত্র n2 আর n3 যদি এগুলোর ভ্যালু 0 হয়, তাহলে আলটিমেটলি কি হবে, n1 বাই n1 কাটাকাটি করলে 1 আসবে। তার মানে সিস্টেমের মধ্যে n2 এবং n3 অর্থাৎ b আর c এই যে দুটো উপাদান রয়েছে, এই উপাদানগুলো অ্যাকচুয়ালি নেই। একমাত্র এটাই হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স, যে যদি বলে দেয় যে কোনো একটা মোল ভগ্নাংশের ভ্যালু 1, তার মানে সিস্টেমে শুধুমাত্র ওই উপাদানটাই বিশুদ্ধ রূপে রয়েছে, বাকি উপাদানগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি নেই। এবং যদি সবগুলো উপাদানের যোগফল আমরা করি, তার সবসময় তার ভ্যালু কত দাঁড়াবে, সবসময় তার ভ্যালু কিন্তু 1 দাঁড়াবে। xa প্লাস xb প্লাস xc যদি করি তাহলে সেটা সবসময় 1 দাঁড়াবে। তাহলে মোল ভগ্নাংশের ভ্যালু কখনোই 1 এর সমান হতে পারে না। মোল ভগ্নাংশের ভ্যালু সবসময় কি হবে, 1 এর থেকে ছোট হবে। বুঝতে পারলাম? তাহলে দ্রবণের মাত্রা প্রকাশের যে পদ্ধতিগুলো, থিওরিটিক্যাল আলোচনা আজকে আমরা করলাম। আমরা শতকরা মাত্রা বললাম, আমরা পিপিএম করলাম, পিপিএম এর বিভিন্ন ফর্ম গুলো করলাম, নর্মালিটি, মোলারিটি আমি একটু ফাস্ট করেছি, কেননা আমার মনে হয় ক্লাস 11এও তোমরা এই পার্টটা একটু করে এসছো, তাই একটু ফাস্ট গিয়েছি। ঠিক আছে? যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, আবার যদি মনে হয়, তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে কিছু অঙ্ক নিয়ে এসে আবার সেগুলো প্র্যাকটিস করানোর জন্য, আবার ভালো করে ডিসকাস করা। মনে রাখবে এই পার্টটা হচ্ছে অঙ্কের পার্ট, নিউমেরিক্যাল প্রবলেম। নিউমেরিক্যাল প্রবলেম তুমি যত সলভ করবে তোমার কনসেপ্ট কিন্তু তত ক্লিয়ার হবে। ঠিক আছে? সবাই শিখতে থাকো, ভালো করে শেখো। হ্যাপি লার্নিং।